প্রত্যেকটা মানুষের জীবনে ট্রাভেলের জন্য একটা বাকেট লিস্ট থাকা দরকার। অ্যান্ড আমারও ছোটোখাটো একটা বাকেট লিস্ট আছে। বাংলাদেশে আমার বাকেট লিস্টে যে কটা জায়গা ছিল মোটামুটি সব জায়গায় প্রায় ঘুরে ফেলছি, অল্প কিছু জায়গা বাদে। ঘড়িতে সময় হচ্ছে 11টা 6, আর আমি একটু কাজে বের হচ্ছি। হঠাৎ বাকেট লিস্টের কথা কেন বললাম, অনেকে ঘুরতে চায় বা ট্রাভেল করতে চায়, বাট তাদের না কোনো প্ল্যান থাকে না যে আমি অমুক জায়গায় যাব, এই করব, ওই করব, মানে এরকম কোনো প্ল্যান থাকে না। তাদের মনে খালি থাকে যে যাব, কিন্তু ওই জায়গায় যাইতে গেলে যেই ধরনের প্রিপারেশন বা যেই ধরনের বাজেট প্রয়োজন এটা অ্যারেঞ্জ করতে তারা কোনো সময় চায় না, কিন্তু মানে ঘুরতে তারা চায়। আর আমি বেশিরভাগ মানুষ দেখছি যাদের কোনো বাকেট লিস্ট নাই। আই থিঙ্ক প্রায় 80% মানুষের কোনো প্রকারের কোনো বাকেট লিস্ট মানে আমি দেখি নাই। আমার ফ্রেন্ড সার্কেল হোক বা যেই পরিমাণ লোকের সাথে মিশছি তাদের এইসব নিয়ে তেমন কোনো মানে মাথা ব্যথা নাই। ঘুরতে যাওয়ার যেই মজাটা, ঘুরতে যাওয়ার যে আনন্দটা, এটা আসলে সবাই করতে পারে না, যার কারণে বেশিরভাগ মানুষেরই বাকেট লিস্ট থাকে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, প্রত্যেকটা মানুষের জীবনে একটা গোল থাকা উচিত। সে তাকে ফিউচারে কোন জায়গায় দেখতে চায় বা সে তাকে কি পেশায় দেখতে চায়, এটা অনেকের গোল থাকে না। সবাই চিন্তা করে কি দিন যেমনে যাচ্ছে এমনি গেলেই হয়, কিন্তু আসলে না। প্রত্যেকটা মানুষের একটা গোল থাকা উচিত। সে ভবিষ্যতে কি করতে চায় বা কোন জায়গায় তাকে দেখতে চায়, এই বিষয়টা তার ক্লিয়ার থাকা উচিত। কেউ হয়তোবা সারা জীবন জব করেই কাটাইতে চায়, কেউ হয়তোবা বিজনেস করতে চায়, কারোর বা অন্যান্য ড্রিম আছে। যার যেই ড্রিমই থাকুক না কেন, সেই ড্রিমটা নিয়ে কিন্তু আসলে তার কাজ করা উচিত। যেরকম আমি ফিউচারে, সত্যি কথা বলতেছি, আমি ফিউচারে বিজনেস করতে চাই, এটা আমার মানে গোল বলতে পারেন। অ্যান্ড তার জন্য আমি অনেকটা প্রিপেয়ার্ড হয়েছি, অ্যান্ড তার জন্য যেই কাজগুলো করা দরকার সেগুলো আস্তে আস্তে করতেছি। আর আমার ট্রাভেল করার খুব শখ, আর সেটা আমি করতেছি অনেক দিন ধরেই। দেখতেই পারতেছেন যে আমি ঘুরতেছি ফিরতেছি। তো আমার প্ল্যান কি জানেন, আমি মোটামুটি ঘোরাঘুরি শেষ করে একবারে একটা স্টেবল জায়গায় যাব, অ্যান্ড সেই জায়গায় যাওয়ার পরেই আমি বিজনেসটা স্টার্ট করব। হ্যাঁ, ঘোরাঘুরি সারা জীবনই করব, তবে বাকেট লিস্টে এমন এমন কিছু জায়গা আছে যেগুলো আমার এখন ঘোরা সম্ভব, আর সেইগুলা আমি একবারেই মনে করেন ঘুরে ঘুরে দেখে তারপরে যাই আমি বিজনেসে বসবো। সেই রকমই একটা প্ল্যান প্রোগ্রাম আছে। দেখছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে ইন্ট্রোটাই তো দেওয়া হয় নাই। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিৎ, ওয়েলকাম টু বাইজিৎ ডেইলি ব্লগস। এখন বলতে পারেন ভাই হঠাৎ করে এই লাইফের গোল আর বাকেট লিস্ট নিয়ে কেন পড়লেন? আপনি তো ডেইলি লাইফ ভ্লগ করেন, ডেইলি লাইফে যা হয় সেইটা। ভাই এইটাও ডেইলি লাইফের একটা অংশ বলতে পারেন। আমি ডেইলি লাইফে যেই ধরনের চিন্তাভাবনা করি বা যেইগুলা আমার কাছে সুইটেবল মনে হয় আপনাদের জানানো উচিত, সেই জিনিসগুলা আমি সবসময় আপনাদের জানানোর চেষ্টা করি। এ দ্বারা যদি একটা মানুষ মোটিভেট হয়, একটা মানুষ যদি ভালো দিকে যাইতে পারে, তার ফিউচার ভালো হইতে পারে, তাহলে খারাপ কি? যার জন্যই এই ধরনের কথা বলি যে প্রত্যেকটা মানুষেরই ট্রাভেলের একটা বাকেট লিস্ট থাকা উচিত, কারণ দুনিয়াটা সবারই দেখা উচিত। কারণ দুনিয়া কিন্তু একটুখানি না, দুনিয়া অনেক বড়। তো আমার বাকেট লিস্টে এমন এমন কিছু জায়গা আছে যেগুলায় আমি জীবনেও যাইতে পারবো কি না সন্দেহ আছে, তারপরেও আমি আমার বাকেট লিস্টে রাখছি যে যদি আল্লাহ কখনো তৌফিক দেয় তাহলে আমি সেই জায়গায় অবশ্যই যাব। আর লাইফের গোল সম্পর্কে কেন বলতেছি এটারও একটু ক্ল্যারিটি দরকার আছে। ভাই এটা কিন্তু বাস্তব কথা। আপনি যদি মানে এই দিন গেল যেমনে যাচ্ছে এমনিই চলতেছি, এইভাবেই চলবে, তাহলে কিন্তু আপনি লাইফের একটা পর্যায়ে যায় না, আপনার শরীরে আর শক্তি থাকবে না, তখন এই দিন আনা দিন খাওয়া এটা কিন্তু চলবে না। এর জন্য সবারই উচিত একটা গোল নির্ধারণ করা, একটা লাইফের মানে একটা লক্ষ্য নির্ধারণ করা। আর একটা জিনিস, এই লক্ষ্যটা যেন ছোট না হয়, অবশ্যই লক্ষ্যটা বড় হবে, যেন ওই লক্ষ্যে না পৌঁছাইতে পারলেও কাছাকাছি অ্যাটলিস্ট গেলেও মনে করেন যে ভালো লাগবে। আমার বাকেট লিস্টের মধ্যে কিছুদিন আগে সেন্ট মার্টিন ছিল, সেন্ট মার্টিনটা ঘুরে আসছি। আর সাজেক আমি কখনো যাইনি, সাজেক যাওয়ার একটা ইচ্ছা ছিল এই মানে ঈদের পরপরই, বাট পঞ্চগড়ে চলে আসলাম, যার জন্য সাজেক যাওয়ার ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল। আর সিলেটের বেশ কিছু জায়গা আছে, আর একটা জায়গা আছে সেটা হলো টাঙ্গুয়ার হাওর। এই কয়টা জায়গা মোটামুটি ঘুরতে পারলে বাংলাদেশের প্রায় অধিকাংশ জায়গায় আমার ঘোরা হয়ে গেছে, মানে আমার বাকেট লিস্টে যে কটা ছিল আর কি। এখন হইলো ভারতের কিছু জায়গা আছে,
প্লাস মায়ানমার আছে, এরপরে হচ্ছে মালদ্বীপ আছে, পরে নেপাল আছে, বেশ কিছু জায়গা আর কি আমার বাকেট লিস্টে আছে। অ্যান্ড আরও বেশ কিছু জায়গা আছে যেগুলো আসলে মানে বলাটা আমার জন্য অন্যরকম একটা বিষয়, কারণ এই জায়গাগুলোতে আমি আদৌ যাইতে পারবো কিনা সন্দেহ আছে। তো যেই নামগুলো বললাম সেগুলো যাওয়ার পসিবিলিটি খুব বেশি, আর আমি চাইও সেই সব জায়গায় ঘুরতে, সেটা যাই হয়ে যাক না কেন। কারণ ওই যে কথা আছে না, একটা জায়গায় ঘুরতে গেলে মানে একটা বাজেটের বিষয় আছে, তো বাজেট ফ্রেন্ডলি হইতে হবে। একদম আকাশ কুসুম চিন্তা করলে তো আপনি পারবেন না। আকাশ কুসুম চিন্তা না করে যেইটা আপনার মানে বাজেটের মধ্যে আছে বা আপনি পারবেন, অল্প কিছুদিন হয়তো বা টাকা পয়সা গুছাইলে আপনি যাইতে পারবেন, সেই সব জায়গাগুলো অবশ্যই আপনার বাকেট লিস্টে রাখা উচিত। এখন অনেকেই বলতে পারেন যে ভাই স্বাদ তো ঠিকই আছে কিন্তু সাধ্য নেই। ভাই সাধ্য কারোরই থাকে না, সাধ্য নিজেদের তৈরি করে নিতে হয়। এই বিষয়টা বেশ সুন্দর, তাই না? এই জায়গা থেকে ভুট্টা তুলছে, এই জায়গায় রাখছে, অ্যান্ড এই জায়গায় মাড়াই করে একবারে এই যে বস্তা ভরে ফেলতেছে। এই বিষয়গুলো আসলে ভালো লাগে। বাংলাদেশে এক সময় কিন্তু এইসব কাজ করতে গেলে প্রচুর পরিমাণে কষ্ট হতো। বেশি না, আর 10 বছর আগে আপনি দেখেন, 10 বছর আগে এইসব মেশিনারিজ বাংলাদেশে হয়তো বা ছিল না। এখন বের হয়েছে ধান মাড়াই মেশিন, এই যে ভুট্টা মাড়াই মেশিন, এরপরে হচ্ছে গম, মানে যেইটাই বলেন না কেন সেই জিনিসগুলো বাংলাদেশে কিন্তু চলে আসছে। আমার বাইকের ফুয়েল বেশ খানিকটা কমে আসছে, তবে এখনও রিজার্ভে যায়নি। আর আমি কখনো আমার বাইকের ফুয়েল এতটা কমতে দেই না। আপনারা যারা অনেক আগের থেকে দেখতেছেন তারাই জানেন যে আমার বাইকের মানে ফুয়েল ফুল না থাকলে আমার ভালো লাগে না। তবে এইবার লং ট্যুরের একটা মাইলেজ টেস্টের জন্য আমি ফুয়েল লোড দেই নাই, সেটাই হইল সত্যি কথা। আমি ঢাকার থেকে বের হয়ে আসার সময় মিটার 0 করছিলাম, আর এখনও চলতেছে। আমি এটা চালাবো হচ্ছে যতক্ষণ না আমার বাইক রিজার্ভে যায় তত সময়, কারণ আমি তখন ট্যাঙ্কি ফুল করে নিয়ে আসছিলাম। তো আর একটা জিনিস, আমি ফুয়েল নিয়েছিলাম ট্রাস্টের থেকে আমি গেছিলাম 60 ফিটের থেকে গেছিলাম মিরপুর 10-এ বাইক সার্ভিস করাইতে। তারপরে আমি বাসায় গেছিলাম মানে শেওড়াপাড়া, অ্যান্ড পরের দিন সকালবেলা আমি মিটার 0 করছি। তো এর মধ্যে 10-15 কিলোমিটারের মানে একটা রাইড হয়েছে। যাক, সেটা কোনো বিষয় না। এখন দেখতে হবে আমার বাইক কত কিলোমিটার চলার পরে রিজার্ভে যায়। এখনও পর্যন্ত 548.7 কিলোমিটার চলে গেছে। আর হাঙ্কে আমি যতদূর জানি এর ফুয়েল ক্যাপাসিটি আপনার 12.2 লিটার। এটা আছে রিজার্ভ বাদে, রিজার্ভ সহ মনে হয় 14 লিটার বা 14.5 লিটার এইরকম। এখন দেখি কখন বাইক রিজার্ভে যায়। রিজার্ভে গেলে আমি বুঝতে পারবো এই 12.2 লিটার ফুয়েলে আমার বাইক কত কিলোমিটার চললো। এত কথা বলতে বলতে আপনাদের বলাই হয় নাই যে আমি কোন জায়গায় যাচ্ছি। আমি যাচ্ছি একটু তালমা নদীর পাশে, ওই জায়গায় একটা চা বাগান আছে। ওই চা বাগানটা আসলে দেখতে না, ওই চা বাগানে ছোট্ট একটু কাজ আছে, ওই কাজটা করতে। আর ওই জায়গায় যেহেতু যাব সেহেতু আপনাদের একটা জায়গা দেখায় নিয়ে আসবো। সেটা হচ্ছে পঞ্চগড়ের মধ্যে একটা রাবার ড্যাম আছে। ওই রাবার ড্যামটা আসলে বন্ধই থাকে, কেন বন্ধ, কী কারণে বন্ধ, ওই জায়গায় গেলে আপনাদের দেখাবো রাবার ড্যামটা, আর কি কাজে ব্যবহারের জন্য করা হয়েছিল, আর কেন আসলে কাজটা হইল না বা কেন এই কাজটা করে না, এটা নিয়েও একটু দেখি যদি আশেপাশে মানুষের সাথে কথা বলে জানতে পারি তাহলে সেটা আপনাদের জানাবো। এতে সময় যখন 12টা 4 তখন আমি চলে আসছি তালমা বাজার। এই সামনেই হচ্ছে তালমা রাবার ড্যাম যেটা আছে ওইটা। আর আমি একটু বামে যাব, কারণ ওই যে বললাম চা বাগান যেটা আছে ওই চা বাগানের ওইখানে যাইতেছি। তো এই রোডে আমি আগে কখনো আসি নাই, এই রোডে এই প্রথম। এই পাশে হচ্ছে আপনার তালমা নদী, আর এই জায়গার থেকে মেবি এই যে পাথর বালি তুলে রাখছে। আর একটা জিনিস, এই জায়গার সরকারি মানে প্রাথমিক বিদ্যালয়গুলো, এই যে এটা হচ্ছে বড়দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এইগুলা দেখলে না আসলে ছোটোবেলার কথা খুব আমার মনে পড়ে। বিশ্বাস করেন বাচ্চা বয়সাল তখন এইরকমই প্রায় ছিল, ঠিক আছে? এখন তো বেশ বড় সড়ো হয়েছে, দালান কোঠা হয়েছে, বাট এই যে স্কুলগুলা আর স্কুলের সামনে এরকম মাঠ, এগুলো কিন্তু এখন সচরাচর দেখা যায় না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, কারণ এই জিনিসটা আমাকে একদম ছোটোবেলার কথা মনে করায় দেয়। চলে আসছি তালমা নদীর এই পাশে। এই যে নদীটা এই জায়গায় দেখতে একটু বড় লাগতেছে, দেখছেন? ওই যে ওই পাশে পাথর তুলতেছে, আর এই পাশ দিয়ে মেবি বালি তুলতেছে, ওই বালি এনে এনে এই পাশে রাখতেছে। এখন চা বাগানটা মেবি হচ্ছে ওই জায়গাটাই। এখন যাই একটু, কিন্তু রোদটা যে হারে চার দিছে ভাই রে ভাই, জীবন তো এবারই শেষ হবে না। এই যে এই চা বাগানটায় আসছিলাম, বাগানটা বেশ সুন্দর, তবে মানে ওই যে অন্যান্য বাগান যেরকম প্রিপেয়ার্ড করা থাকে না, মানে ড্রেন ট্রেন দিয়ে খুব সুন্দর করে, এই বাগানটা এরকম না, কারণ হচ্ছে পাশেই নদী। সো এই জায়গায় পানি বাঁধার তেমন কোনো মানে সিস্টেম নাই।
তো পানি এই জায়গা থেকে চলে যায়। আর বাগানটাও বেশ সুন্দর, এরকম বেশ কিছু তেজপাতা গাছ আছে, বেশ ভালো একটা পরিবেশ এই জায়গাটায়। এই পাশে যে লেবু গাছ আছে, কিছু আম গাছ আছে, নারিকেল গাছ আছে। আর এই রাস্তাটা সব থেকে বেশি ভালো লাগছে যে এটা হচ্ছে দুই পাশ দিয়ে একদম তেজপাতা গাছের দিয়ে বেশ সুন্দর করে রাখছে। এই জায়গাটা একদম মানে তালমা নদীর পাশেই। আর এরকম একটা রাস্তা আছে যে রাস্তার হচ্ছে দুই পাশে হচ্ছে এই যে তেজপাতা গাছ আর এই যে চা বাগান, মানে বেশ সুন্দর একটা জায়গা। আর ঘড়িতে সময় প্রায় 1:10, মানে নামাজের সময় হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে আশেপাশে যে কোনো একটা মসজিদ থেকে নামাজ পড়তে। আর এই জায়গাটায় বিকেলবেলা এসে বেশি মজা পাওয়া যাবে। যদি বলেন কেন বিকেলবেলা, কি বিকেলবেলা হচ্ছে রোদটা পড়ে যাবে, রোদটা পড়ে গেলে এই যে নদীর পাশে মনে করেন যে বাতাস হবে না, সেই রকম সুন্দর লাগবে। এই যে আপনাদের নদীটা দেখাই, নদীতে এখন হচ্ছে পানি নাই, যার কারণে এই যে বালি আর পাথর তোলার জন্য খুব সুবিধা হয়েছে। এই পাশটা একটু ভিতরে তো তেমন একটা কোনো সমস্যা হয় না এই জায়গার থেকে বালি আর পাথর তুলতে। আর একদম এই নদীর পাশেই এরকম চা বাগান, তো এই জায়গায় বিকেলবেলা তো মজাই লাগবে। যাই হোক, এখন যাই নামাজ কালাম পড়ে এরপরে আর একটা জায়গায় যাব, ওইটা হচ্ছে একটা আমলকি বাগান। চলেন, সেই জায়গাটাও বেশ সুন্দর, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। জুম্মার নামাজ পড়লাম এই যে তালমা বাজারের এই মসজিদটায়। আর এই জায়গায় আপনার ভুট্টা নেড়ে দিছে। মজার বিষয় কি জানেন, এই জায়গায় বেশ কিছু কবুতর আছে। বেশ সুন্দর লাগতেছে আর ডাকাডাকি করতেছে। আমার বাইকের উপরে বসেছিল আর আমি আসার সাথে সাথে ওরা হচ্ছে উড়ে গেল। তো এই জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর লাগে, বিশেষ করে গ্রাম ঘাটে বা এরকম জায়গায় ঘুরতে আসলে দেখছেন উড়ে বেড়াইতেছে। আমি জানি না কার ভালো লাগে কি না লাগে, তবে আমার কিন্তু বেশ ভালো লাগে এইগুলা। আর এই যে এই মসজিদটায় নামাজ পড়লাম। তালমা বাজারে যেহেতু আসছি, আমি আপনাদের বলছিলাম যে তালমায় একটা রাবার ড্যাম আছে। আমি এই রাবার ড্যামটা আপনাদের দেখাবো। এই জায়গায় লেখা আছে আপনার নদীর নাম হচ্ছে তালমা, স্থান হচ্ছে সদর পঞ্চগড়, দৈর্ঘ্য হচ্ছে 27.50 কিলোমিটার, উৎপত্তি স্থল হচ্ছে ভারতের জলপাইগুড়ি হতে, ঠিক আছে, ভারতের জলপাইগুড়ি থেকে এটা আসছে। আর পতিত স্থল পঞ্চগড়ের সদর উপজেলার করতোয়া নদী। করতোয়া নদী হচ্ছে আপনার পঞ্চগড়ের একদম সেন্টারে যেই নদীটা, ওই নদীটার নাম হলো করতোয়া নদী। আর এখানে আছে এই যে মৎস্য অভয়াশ্রম, এখানে মাছ ধরা নিষেধ লিখে তো দিছে। তালমা রাবার ড্যামটা হলো এই যে এইটা, আপনার এই যে নদীটা আছে না, এই নদীটার পানিটা হচ্ছে ওই জায়গায় যে ড্যামটা আছে। আচ্ছা দেখি আমি কাছের থেকে আপনাদের দেখাইতে পারি কিনা, যদি পারি তাহলে আপনাদের কাছের থেকে জিনিসটা দেখাই। এই জায়গা বেশ একটা দোকানপাটও আছে, মানে বিকালবেলা মানে আসতে পারবেন, এসে এই যে বসতে পারবেন। বেশ সুন্দর জায়গা কিন্তু। আমি এর আগে একবারও আসি নাই, আমি জাস্ট এর পাশ দিয়ে ঘুরে গেছি, কিন্তু আমি কখনো এই জায়গাটায় আসি নাই। আর বাঙালি হচ্ছে এইসবের জন্য বেশ বিখ্যাত, ঠিক আছে, S+T+J, উফ, মানে আছেই আর কি। তো রাবার ড্যামটা হইলো হচ্ছে এই যে এই জায়গায় দেখেন রাবারের মতো একটা মানে আপনার পর্দা আছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই পাশে গেলে দেখতে পারবেন। এই যে দেখছেন, যখন মৌসুম আসে মানে আপনার পানি কম থাকে, তখন হচ্ছে এই ড্যামটা হচ্ছে উঁচু করে দেয়, মানে রাবার ড্যামটা উঁচু করে দেয়, দেওয়ার কারণে এই পাশের যে পানিটা আছে এই পানিটা থেকে যায়। আর এই পানি হচ্ছে এই ব্রিজের এই পাশে একটা জায়গা আছে, এই জায়গার নালী মতো করা আছে, ওই জায়গাতে একদম সোজা পানি চলে যায় রাস্তার পাশ দিয়ে। অ্যান্ড যারা ক্ষেত খামার করে তাদের জন্য সবথেকে সুবিধা, এই পানিটা নিয়ে ব্যবহার করে। তবে একটা সত্যি কথা আপনাদের বলি, সত্যি কথাটা হইলো এই ড্যাম দিয়ে কোনো লাভ হয় নাই। যদি বলেন কেন, পঞ্চগড়ে যদি আপনি মাটির নিচে যান তাহলে সর্বনিম্ন আপনি 10 ফিটের লেয়ার পেয়ে যাবেন। তো পানির অভাব মোটামুটি পঞ্চগড়ের এই এরিয়ার দিকে নাই, ঠিক আছে। তো আপনি এইটা যে হচ্ছে আপনার ধানের জমির জন্য বা মৎস্য চাষের জন্য ব্যবহার করতেছেন, এইটা আসলে মানে মোটের পরে কোনো আমার মতে কোনো কাজে দেয় নাই। খরার মৌসুম আসলো, এটা উঠাই দিলেন, উঠাই দিয়ে যে আপনি এই পাশে পানি ঢুকাইলেন, এরকম কোনো মানে আমি 3-4 বছর ধরে মানে রয়েছি এই জায়গায়, বাট এরকম কোনো কিছু আমি এখনও দেখি নাই যে এই ড্যামটা উঠাইছে অ্যান্ড উঠানোর পরে
ওই পাশ দিয়ে পানি গেছে অ্যান্ড ওই পানি দিয়ে চাষ হয়েছে। মানে এই ড্যামটা আমি উঠানোই দেখি নাই কখনো। মানে আমি তো আসছি কম দিন তো আর না, প্রায় 2-3 বছর ধরে রয়েছি, তো এই জায়গায় এরকম কোনো কিছু আমি দেখি নাই। তো আমার মতে এটা হচ্ছে টোটাল ওয়েস্ট অফ মানি। হ্যাঁ, তবে বসার জন্য বেশ সুন্দর একটা জায়গা করছে, এইটা ভালো যে বিকেলবেলা অন্তত মানুষজন এসে এই জায়গা বসতে পারবে, এই জায়গা ভালো একটা সময় কাটাইতে পারবে। ঠিক আছে, তো এই জিনিসটা বেশ সুন্দর। এখন এইখান থেকে বের হয়ে যাব, যতটুকু দেখানোর আছে ততটুকু আমি আপনাদের দেখাই দিছি। আমি আপনাদের চ্যানেলটা দেখাই দিই যে কোন চ্যানেল দিয়ে আসলে পানিটা পাস হয়। এই যে দেখেন, ওই ড্যামটা যখন উঠাই দিবে তখন এই যে পানিটা এই পাশ দিয়ে যায়, এই যে এই পাশ দিয়ে একদম সোজা রাস্তার পাশ দিয়ে যে আপনার ধানের জমি আছে ওই জমির পাশে যে জমা হবে, অ্যান্ড ওই জায়গার থেকে পানি নিয়ে আপনার খেতে দেবে, খেতে দিয়ে মানে ফসল টসল করা বা এইসব আর কি। তবে এই জায়গায় যে লিখছে যে মাছ চাষ, তো এই জায়গায় মাছ চাষ কেমনে করতেছে এটা আমি বুঝি না। কোনো চারিপাশে কোনো চাটাই ফাটাই কোনো কিছু নাই, পানি তো এমনি হরদম চলে যাচ্ছে, শুধু এই জায়গায় মানে কিছু বাঁশ কাঠি দিয়ে রেখে দিয়েছে। যাই হোক, এইগুলা আসলে বলার কোনো কিছু নাই। ড্যামটা এইখান থেকে আপনাদের ভালো করে দেখানো যাচ্ছে যে এই যে দুই পাটটা হচ্ছে ধরে উঠায় দেয়, অ্যান্ড উঠানোর মেকানিজম মনে হয় মেবি ওই জায়গায় আছে। ঠিক আছে, ওই জায়গার থেকে এটা উঠায় দেয়। তবে আমি জানি না মানে উঠাই দিলেও আসলে থাকে কি থাকে না, কত বছর আগে হয়েছে এটাও আমি বলতে পারবো না, কারণ এই জায়গায় কোনো ফলক টলক কি দেওয়া আছে, আদেও কি দেওয়া আছে কোনো কিছু? যদি দেওয়া থাকে তাহলে আমি আপনাদের দেখে বলি। না, এখানে কোনো কিছু দেওয়া নাই, সো এটা বলতে পারবো না। আর একটা সত্যি কথা কি জানেন, আমার ভ্লগ ইদানিং অনেক বড় হয়ে যাচ্ছে, বড় করতেছি। তো এই ভ্লগটা আর বড় করব না, এই ভ্লগটা আমি এই জায়গায় শেষ করে দিব, অ্যান্ড এরপরে যতদূর যাব ততদূরে আরেকটা ভ্লগ আমি আপনাদের জন্য করব। আর এই ভ্লগটা শেষ করতেছি হচ্ছে হিমালয় বিনোদন পার্কের এই জায়গার থেকে। আমার জানা মতে পঞ্চগড়ে এই একটাই পার্ক আছে, এবাদে পার্ক আছে কি আছে না জানি না। তো যদি ভ্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর এমন ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ভ্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।